আসসালামু আলাইকুম। লাইফ স্কুলে সবাইকে স্বাগতম। তো আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম যে বোর পরমাণু মডেলের যেই প্রস্তাবনা ছিল বা যে সিদ্ধান্তগুলো ছিল সেগুলা। তো আমরা দেখব যে বোর পরমাণু মডেলের কি সীমাবদ্ধতা কি আছে। তো আমরা জানি যে বোর পরমাণু মডেল আসলে অনেক সমৃদ্ধ একটা মডেল এবং অনেক বেশি গ্রহণযোগ্য পেয়েছে এটা, কিন্তু তারপরেও এটার বেশ কিছু সীমাবদ্ধতা ছিল যেগুলো আস্তে আস্তে পরবর্তীতে শ্রোডিঞ্জারের মডেল এবং আরও কোয়ান্টাম বলবিদ্যার মডেল আস্তে আস্তে এগুলো অনেকজন বিজ্ঞানী মিলে আস্তে আস্তে সেগুলো আস্তে আস্তে শেষ করেছে বা সেই সীমাবদ্ধতাগুলোকে আস্তে আস্তে ডেভেলপ করেছে। কিন্তু তারপরেও আমরা এখন সীমাবদ্ধতাগুলো দেখে নিই। তো প্রথম সীমাবদ্ধতা যেটা, সেটা হচ্ছে যে এটা বর্ণালী সম্পর্কে ব্যাখ্যা দিতে পেরেছিল, কিন্তু এটা শুধুমাত্র হাইড্রোজেন অথবা হাইড্রোজেন সদৃশ যে আয়নগুলো ছিল সেগুলার বর্ণালী সম্পর্কে ব্যাখ্যা দিতে পেরেছে। অর্থাৎ যে সকল পরমাণু বা আয়নের মধ্যে একটা মাত্র ইলেকট্রন আছে, যাদের কক্ষপথে একটা ইলেকট্রন আছে, সেই সকল পরমাণু বা আয়নের ক্ষেত্রে এই মডেলটা বর্ণালীর ব্যাখ্যা দিতে পারে। কিন্তু যে সকল পরমাণু বা আয়নের একাধিক ইলেকট্রন আছে, যেমন হিলিয়ামের 2টা আছে, লিথিয়ামের 3টা আছে, এরকম বেশি ইলেকট্রন বিশিষ্ট যে পরমাণুগুলো আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মডেলটা কোনোভাবেই তাদের বর্ণালীর ব্যাখ্যা দিতে পারেনি। অর্থাৎ আমরা দেখি যেটা হচ্ছে একক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়ন। অর্থাৎ এই পয়েন্টটা আমাদেরকে একটু ভালোভাবে বুঝতে হবে, এই জন্য যে এখান থেকে অনেক প্রশ্ন হয়, এমসিকিউ প্রশ্ন হয় বিশেষ করে অনেক সময়, অ্যাডমিশন টেস্টেও হতে পারে। তো আমরা দেখি যে এই প্রশ্নটা এরকমভাবে আসে অনেক সময় যে নিচের কোনটির বর্ণালী ব্যাখ্যা করতে পারে বোর পরমাণু মডেল, নিচের কোনটির বর্ণালী ব্যাখ্যা করতে পারে। আমরা দেখি হাইড্রোজেন যেটা আছে, হাইড্রোজেনে কিন্তু একটা ইলেকট্রন, আমরা জানি যে একটা ইলেকট্রন আছে। তো হিলিয়াম যদি আমরা দেখি, এর কক্ষপথে কয়টা আছে? 2টা ইলেকট্রন আছে। কিন্তু যদি আমরা একটা ইলেকট্রনকে সরিয়ে ফেলি তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি না যে হিলিয়াম প্লাস, অর্থাৎ এর মধ্যে ইলেকট্রন কয়টা আছে? একটা ইলেকট্রন আছে। আমরা জানি হিলিয়ামের মধ্যে 2টা ইলেকট্রন থাকে, তবে একটা ইলেকট্রনকে যেহেতু সরিয়ে ফেলেছি সুতরাং এর মধ্যে এখন ইলেকট্রন আছে একটা। তাহলে এটা কিন্তু বর্ণালীর ব্যাখ্যা কিন্তু বোর পরমাণু মডেল দিতে পারে, কারণ এর মধ্যে একটা ইলেকট্রন আছে। আবার আমরা যদি চিন্তা করি লিথিয়ামের কথা, লিথিয়াম 2+, লিথিয়ামের মধ্যে সাধারণত ইলেকট্রন থাকে হচ্ছে 3টা, কিন্তু 2+, অর্থাৎ এর মধ্যে কি আমরা 2টা ইলেকট্রনকে সরিয়ে ফেলেছি। তাহলে এর মধ্যে এখন ইলেকট্রন কয়টা আছে? একটা ইলেকট্রন আছে। তাহলে এটার ব্যাখ্যা কিন্তু বোর পরমাণু মডেল দিতে পারে। এখন আমাকে যদি একটু ট্রিকিভাবে এভাবে প্রশ্ন করা হয় যে হাইড্রোজেন প্লাস, এটার বর্ণালীর ব্যাখ্যা দিতে পারে কিনা, এটা কিন্তু বর্ণালীর ব্যাখ্যা দিতে পারে না বোর পরমাণু মডেল। কারণ হচ্ছে এটা আসলে বর্ণালী তো হবেই না, কারণ এটার মধ্যে ইলেকট্রন নাই। যদি ইলেকট্রন না থাকে তাহলে শক্তি শোষণ করবে কিভাবে বা শক্তি বিকিরণ করবে কিভাবে, আর সেটার বর্ণালী বা কিভাবে সৃষ্টি হবে? সুতরাং এই ক্ষেত্রে এটা কিন্তু হবে না। আমাদের দেখতে হবে যে পরমাণুতে অবশ্যই একটা ইলেকট্রন থাকতে হবে অথবা আয়নের মধ্যে অবশ্যই একটা ইলেকট্রন থাকবে, সেই ক্ষেত্রে সেটার বর্ণালীর ব্যাখ্যা বোর পরমাণু মডেল দিতে পারে। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সীমাবদ্ধতা। অর্থাৎ একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে কিন্তু বা আয়নের ক্ষেত্রে কিন্তু বর্ণালীর ব্যাখ্যা বোর পরমাণু মডেল দিতে পারে না। তারপরে হচ্ছে আমাদের 2 নাম্বার সীমাবদ্ধতা। তো আমি মনে রাখবো এভাবে যে 2 নাম্বার সীমাবদ্ধতা হচ্ছে বোর পরমাণু মডেল কিন্তু বলেছিল যে বৃত্তাকার কক্ষপথে নিউক্লিয়াসকে ইলেকট্রনগুলো আবর্তন করে। বৃত্তাকার হচ্ছে একটা দ্বিমাত্রিক সিস্টেম। আমরা জানি যে বৃত্তাকার জিনিসটা হচ্ছে একটা দ্বিমাত্রিক সিস্টেম, গোলাকার জিনিসটা হচ্ছে ত্রিমাত্রিক সিস্টেম। কিন্তু আসলে বাস্তব জগৎ কিন্তু ত্রিমাত্রিক জগৎ। কিন্তু বোর পরমাণু মডেল বলতেছে যে একটা পরমাণু হচ্ছে বৃত্তাকার, অর্থাৎ দ্বিমাত্রিক কাঠামো দিয়েছে, কিন্তু বোর পরমাণু দিয়েছে দ্বিমাত্রিক কাঠামো, কিন্তু আসলে হচ্ছে পরমাণু হবে ত্রিমাত্রিক। সুতরাং এটাও একটা দ্বিমাত্রিক কাঠামোটা হচ্ছে একটা সীমাবদ্ধতা। ওটা হচ্ছে একটা দ্বিমাত্রিক কাঠামো দিয়েছে, অর্থাৎ বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। সুতরাং এটা দ্বিমাত্রিক কাঠামো দেওয়া হয়েছে, কিন্তু আসলে বাস্তব জগৎ হচ্ছে ত্রিমাত্রিক। সুতরাং এটা একটা সীমাবদ্ধতা। আচ্ছা, তারপর 3 নাম্বার, অর্থাৎ বোরের পরমাণু মডেল অনুসারে একটা বর্ণালী দেখতে পাওয়ার কথা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকগুলা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন বর্ণালী। সুতরাং এই যে অনেকগুলো বর্ণালী হচ্ছে সেই সম্পর্কে কোনো স্পষ্ট ব্যাখ্যা বোর পরমাণু মডেল দিতে পারেনি। একাধিক বর্ণালী ব্যাখ্যা। আচ্ছা, তো 4 নাম্বার সীমাবদ্ধতা হচ্ছে হাইজেনবার্গের একটা অনিশ্চয়তা থিওরি আছে, আনসার্টেনিটি প্রিন্সিপাল বলা হয়। তো এটা অনুযায়ী আমরা জানি যে হাইজেনবার্গের মতামত হচ্ছে কোনো একটা ক্ষুদ্র কণা যখন অত্যন্ত গতিশীল অবস্থায় থাকে, অর্থাৎ অনেক বেশি বেগ নিয়ে যখন চলে, তখন একই সাথে এটার অবস্থান এবং ভরবেগ নির্ণয় করা সম্ভব নয়।
যদি একটাকে আমরা ঠিকভাবে নির্ণয় করতে যাই তাহলে আরেকটা অনিশ্চিত হয়ে যায়। অর্থাৎ কোনো একটা ধরছি যে ইলেকট্রনটা এই কক্ষপথে খুব স্পিডে খুব জোরে ঘুরছে, তো সে অবস্থায় যদি আমরা সেটার ভরবেগ নির্ণয় করতে যাই তাহলে আমরা তখন হয়তো সেটার অবস্থান আমরা নির্দিষ্ট করতে পারবো না। তখন হয়তো এই যে এখানে আমরা ভরবেগ নির্দিষ্ট করছি, এই সময় দেখা যাচ্ছে ইলেকট্রনটা এই জায়গা ছেড়ে অন্য কোনো জায়গাতে অবস্থান করছে। সুতরাং একই সময়ে আমরা অবস্থান এবং ভরবেগ নির্ণয় করতে পারি না। কিন্তু আমরা জানি বোর পরমাণু মডেলের একটা সূত্র বা সিদ্ধান্ত ছিল হচ্ছে mvr ইকুয়াল টু NH/2π। তো এই সূত্র অনুযায়ী আমরা যদি দেখি তাহলে আমরা দেখব ভিআরটা হচ্ছে ভরবেগ আর এনটা হচ্ছে কি তার কক্ষপথ সংখ্যা। অর্থাৎ এই একই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা কক্ষপথকেও নির্দিষ্ট করে দিচ্ছি, অর্থাৎ অবস্থানকেও নির্দিষ্ট করছি, এবং ভিআর অর্থাৎ ভরবেগকেও আমরা নির্দিষ্ট করে দিচ্ছি। তার মানে একটা সূত্রের মাধ্যমেই বোর ইলেকট্রনের মানে গতিশীল অবস্থায় ইলেকট্রনের অবস্থানকেও নির্দিষ্ট করছে এবং ভরবেগকেও নির্দিষ্ট করছে। কিন্তু হাইজেনবার্গের সূত্র অনুযায়ী একই সাথে একটা গতিশীল অবস্থার কোনো কণার ভরবেগ এবং অবস্থানকে নির্দিষ্ট করা যায় না। যদি একটাকে আমরা খুব ভালোভাবে নির্ণয় করতে যাই তাহলে আরেকটা হয়ে যাবে অনিশ্চিত। এটার একটা মানও আছে, আমরা পরে দেখব। তো তাহলে এটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তার সূত্র অনুযায়ী বোরের পরমাণু মডেলে কিছু ভুল আছে। সেই ভুলটা হচ্ছে সে একই সাথে অবস্থানও নির্দিষ্ট করে দিয়েছে এবং ভরবেগও নির্দিষ্ট করে দিয়েছে, কিন্তু একই সাথে দুইটা আমরা নির্দিষ্ট করতে পারি না। একটা নির্দিষ্ট করতে গেলে আরেকটা আমরা তখন নির্ণয় করতে পারি না। তাহলে হাইজেনবার্গের সূত্র আমরা পুরোটা লিখছি না, হাইজেনবার্গের অনিশ্চয়তা। আচ্ছা, তো তারপরে 5 নম্বরে আরো একটা যে সীমাবদ্ধতা আছে সেটা হচ্ছে আমরা যে সূত্রটা এখনই দেখলাম mvr ইকুয়াল টু nh/2π। এই সূত্রটা যে বোর দিলেন এই বোর পরমাণু মডেলে, তো বিজ্ঞানী বোর এটা এই সূত্রটা কোথায় পেয়েছেন বা ঠিক কিভাবে পেয়েছেন সেই সম্পর্কে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা উনি দিতে পারেন নাই। তাহলে এটা হচ্ছে একটা সীমাবদ্ধতা। তারপরে 6 নম্বর যে সীমাবদ্ধতা আছে সেটা হচ্ছে জিম্যান প্রভাব এবং স্টার্ক প্রভাব। জিম্যান এবং স্টার্ক নামক দুইজন বিজ্ঞানী দেখেছেন পরীক্ষা নিরীক্ষা করে যে যখন আমরা ধরে নিচ্ছি এটা একটা পরমাণুর গঠন, তো উপরের কক্ষপথ থেকে যখন একটা ইলেকট্রন নিচের দিকে নেমে আসে তখন বর্ণালী সৃষ্টি হয়, বর্ণালী রেখা দেখা যায়। তো যদি এই জায়গাতে চৌম্বক ক্ষেত্র প্রভাব দেওয়া যায়, অর্থাৎ চৌম্বক ক্ষেত্র যদি এই জায়গাতে স্থাপন করা যায় তাহলে বর্ণালীটা অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ভাগে বিভক্ত হয়ে যায়, অর্থাৎ একটা বর্ণালীর জায়গাতে আরো অনেক বেশি বর্ণালী দেখা যায়। আবার যদি এখানে আমরা তড়িৎ ক্ষেত্রও প্রয়োগ করি, হয় চৌম্বক ক্ষেত্র অথবা তড়িৎ ক্ষেত্র, দুইটার মধ্যে যে কোনো একটা যদি আমরা প্রয়োগ করি তাহলে আমরা দেখতে পাই যে একটা বর্ণালী আর একটা থাকে না, অনেকগুলা সূক্ষ্ম সূক্ষ্ম বর্ণালীতে বিভক্ত হয়ে যায়। তো জিম্যান হচ্ছে এখানে চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করেছিলেন এবং স্টার্ক এখানে তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করেছিলেন। তো এই চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করে দেখা গিয়েছে যে এই জায়গাটাতে অনেক বেশি বর্ণালী সূক্ষ্ম সূক্ষ্ম বর্ণালী রেখায় বিভক্ত হয়ে যাচ্ছে। কিছু একটা যে প্রধান রেখাটা থাকে সেই প্রধান রেখাতে আমরা চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করে দেখেছি যে সেই রেখাটা ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলা রেখাতে বিভক্ত হয়ে যাচ্ছে। তো এটা কোনো স্পষ্ট ব্যাখ্যা বোর দিতে পারেন নাই। তাহলে এটা হচ্ছে একটা সীমাবদ্ধতা। তো আমরা একটু রিক্যাপ করি যে আমরা 6টা সীমাবদ্ধতা পড়লাম। প্রথমে আমরা পড়েছিলাম যে হাইড্রোজেন পরমাণু অথবা হাইড্রোজেন পরমাণুর মতো যে আয়নগুলো আছে, অর্থাৎ যেগুলোতে একটা ইলেকট্রন বিশিষ্ট যে সিস্টেমগুলো আছে সেগুলোর ব্যাখ্যায় বোর পরমাণু মডেল দিতে পারেন। কিন্তু তো আমরা একটু যে 6টা সীমাবদ্ধতা দেখলাম সেই সীমাবদ্ধতাগুলোকে আরেকবার একটু রিক্যাপ করি। প্রথমে আমরা দেখেছিলাম যে হাইড্রোজেন বা হাইড্রোজেন সদৃশ যে আয়নগুলো আছে, অর্থাৎ যাদের বহিস্থ কক্ষপথে একটা মাত্র ইলেকট্রন আছে তাদের ক্ষেত্রেই বর্ণালীটা ঠিকভাবে ব্যাখ্যা করতে পারছে বোর মডেল, আর একাধিক ইলেকট্রন বিশিষ্ট কোনো সিস্টেমকে কিন্তু বর্ণালী সে ব্যাখ্যা করতে পারে না। 2 নাম্বার হচ্ছে এটা দ্বিমাত্রিক মাধ্যম বা দ্বিমাত্রিক মিডিয়াম ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু বাস্তব জগৎ হচ্ছে ত্রিমাত্রিক, সুতরাং একটা সীমাবদ্ধতা। তারপর 3 নাম্বার হচ্ছে একটা বর্ণালী রেখা দেখা যাওয়ার কথা, কিন্তু আসলে দেখা যায় যে স্পেকট্রোস্কোপ মাধ্যমে যদি আমরা দেখি তাহলে দেখবো যে অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম রেখা বিভক্ত হয়ে গেছে বর্ণালী, সুতরাং এটার কোনো ব্যাখ্যা বোর পরমাণু মডেলে দিতে পারেন নাই। এরপর আছে 4 নাম্বারে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা সূত্র। হাইজেনবার্গ বলছে অ্যাট এ টাইম একটা গতিশীল অবস্থার কোনো কণার অবস্থান এবং ভরবেগ নির্দিষ্ট করা সম্ভব নয়। যদি একটাকে আমি নির্দিষ্ট করতে চাই তাহলে আরও একটা অনিশ্চিত হয়ে যাবে, কিন্তু বোর পরমাণু মডেল কিন্তু দুইটাকেই
নিশ্চিত করে দিয়েছে। সুতরাং এটা একটা সীমাবদ্ধতা। তারপর 5 নাম্বার যেটা, সেটা হচ্ছে NPR=NH/2s পাই, যে সূত্রটা বোর পরমাণু মডেলে দিচ্ছে 2 নাম্বার যে অনুসিদ্ধান্ত ছিল সেখানে। তো এটার স্পষ্ট কোনো ব্যাখ্যা, মানে এটা কিভাবে তিনি পেয়েছেন বা কিভাবে ক্যালকুলেশনটা আসলো সেই জিনিসটা সম্পর্কে কোনো ব্যাখ্যা সে দিতে পারে নাই। 6 নাম্বার হচ্ছে জিম্যান ও স্টার্কের প্রভাব। জিম্যান নামক একজন বিজ্ঞানী চৌম্বক ক্ষেত্র স্থাপন করেছিলেন এই বর্ণালী রেখার ক্ষেত্রে। তো তখন দেখা গেছে যে একটা বর্ণালী রেখা অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র বর্ণালীতে বিভক্ত হয়ে গেছে। আবার স্টার্ক নামক একজন বিজ্ঞানী এখানে তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করেছিলেন এবং তিনি দেখেছিলেন যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা বর্ণালী অনেকগুলো ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে যায়। তো এই যে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের প্রভাবে যে সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে যাচ্ছে, এটা কেন হচ্ছে সেই ব্যাখ্যাটা কিন্তু বোর পরমাণু মডেল দিতে পারে না। তো এগুলোই ছিল হচ্ছে বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা।